হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি যে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ শুরু করেছিলাম, আজকের ফেব্রুয়ারি মাসের 4th সপ্তাহটা আমি করাচ্ছি। আমি জানি আমি লেটে চলছি, তার কারণ কি, ফুড এসআই পরীক্ষার জন্য আমি কিছু এই যে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আমি বন্ধ রেখেছিলাম, তার পরিবর্তে আমি বিষয়ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স দিতে শুরু করেছিলাম ফুড এসআই পরীক্ষার জন্য। তো আবার আমি এটা শুরু করলাম এবং তোমরা সবাই জানো যারা ফলো করো, সব মাস শেষ হলে আমি মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সও নিয়ে আসি, তাই না? তো তোমরা যারা নতুন তারা আর কি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে গেলে তুমি এগুলো প্রত্যেক সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটা কি বলছে? 58তম জ্ঞানপীঠ পুরস্কার কে পাচ্ছেন? ঠিক আছে, এটা কি হবে? এটা হবে অপশান সি, দেখো গুলজার আছে, আর অপশান ডি আছে রাম ভদ্রাচার্য, তাই না? এটা কি হবে? এই দুটোই উত্তর হবে। ঠিক আছে, এখানে বোথ সি অ্যান্ড ডি উত্তর হবে। 58তম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হচ্ছে গুলজার ও রাম ভদ্রাচার্য। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা মনে রেখে দেবে। কেন ইম্পর্টেন্ট এটা আমি বলে দিই। এই যে জ্ঞানপীঠ পুরস্কার, এটা হচ্ছে সাহিত্যে ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার। তো সব থেকে বড় সাহিত্যিক বা সব থেকে বড় যারা লেখক হয় তারাই কিন্তু এই পুরস্কারটা পায়, কারণ এটাই হচ্ছে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার। ঠিক আছে, এখানে বাকি অপশানগুলো নিয়ে চলো খেলা যাক। অপশান এতে কি আছে? জি শঙ্করা কুরুপ, ইনি 1965 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। তাহলে আমি এইটাই কেন বললাম, এটাই হচ্ছে প্রথমবার জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছিল। মিসলেনিয়াস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়, যে মিসলেনিয়াসে এরকম জিজ্ঞাসা করে যে প্রথম কে পেয়েছিল, তাই না? সুতরাং মাথায় রাখবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল কে? জি শঙ্করা কুরুপ। ঠিক আছে, এখানে দেখো আমি অপশানে দিয়েছি দামোদর মৌজা। এটা হচ্ছে 58তম জ্ঞানপীঠ হচ্ছে এই দুজন। 57তম জ্ঞানপীঠ হচ্ছে কে? দামোদর মৌজা পেয়েছিল, লাস্ট বারে দামোদর মৌজাই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা জানো বিগত কয়েকটা পরীক্ষা দেখে আমরা বুঝতে পেরেছি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মাঝে মধ্যে আগের বছর থেকেও দেয়, তাই জন্য আমি অপশানে ওটা রাখলাম। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের প্রথম কোথায় ডিজিটাল ফিউচার স্কিল সামিট অনুষ্ঠিত হলো? এটা কোথায় হবে? অপশান এ গুয়াহাটি, তাই না? আসামের শহর গুয়াহাটি। বাকি অপশানগুলো দেখা যাক। এখানে দেখো ত্রিপুরা আছে। সম্প্রতি দিব্য মেলা, দিব্য কলা মেলা, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? ত্রিপুরায় হয়েছে। এখানে দেখো অপশান সিতে আছে বারাণসী। বারাণসীতে কি হয়েছে? ভারতবর্ষের প্রথম ফার্স্ট ডিএনএ ব্যাংক, ডিএনএ ব্যাংক কোথায় হয়েছে? বারাণসীতে। তোমরা ডিএনএ এর ফুল ফর্ম কমেন্ট বক্সে লিখবে। অপশান ডিতে আমি কি দিয়েছি? ফরিদাবাদ। এই ফরিদাবাদ এটা হচ্ছে হরিয়ানার একটা শহর, তোমরা সবাই জানো, তাই না? হরিয়ানা। এখানে কি হয়েছে? ফরিদাবাদে 37তম সুরাজ কুন্দ মেলা, খুব ইম্পর্টেন্ট, সুরাজ কুন্দ মেলা, সুরাজ কুন্দ মেলা ফরিদাবাদে হয়েছে 37তম। অ্যাকচুয়ালি প্রশ্ন তোমাদের হয়তো এইটা আসবে না যে 37তম সুরাজকুন্দ মেলা কোথায় হয়েছে। তোমাদের এইরকম প্রশ্ন আসে যে সুরাজকুন্দ মেলা কোন রাজ্যে হয়। বুঝতে পারলে? স্ট্যাটিক জিকেতে এইগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। কততম হয়তো পরীক্ষায় জিজ্ঞাসা করবে না, কিন্তু স্ট্যাটিক জিকেতে এইগুলো তোমাদের লাগবে। যেমন পুষ্কর মেলা রাজস্থানে হয়, তাই না? যেমন আমাদের এখানে কি হয়? আমাদের এখানে ওই কপিল মুনির আশ্রমে কি গঙ্গাসাগর মেলা হয়। কুম্ভ মেলা কোথায় হয়? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই জন্যই এখানে আমি দিয়েছি। চলো 3 নম্বর প্রশ্ন কি বলছে? সম্প্রতি ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের র্যাঙ্ক কত? তো ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের র্যাঙ্ক কত হচ্ছে? 117 মাথায় রাখবে। চলো বাকি অপশানগুলো নিয়ে একটু খেলা যাক। 132তম র্যাঙ্ক ভারতের কিসে আছে? এইচডিআই ইন্ডেক্স বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 132। 126-এ আমরা কিসে আছি? 126 র্যাঙ্কে আছি আমরা পিস ইন্ডেক্স, পিস ইন্ডেক্স কিংবা হ্যাপিনেস ইন্ডেক্স। হ্যাপিনেস ইন্ডেক্সে আমাদের র্যাঙ্ক কত? 126। দেখো পিস ইন্ডেক্স আর হ্যাপিনেস ইন্ডেক্স কিন্তু এক জিনিস নয়, আলাদা জিনিস, কিন্তু দুজনারই র্যাঙ্ক এবছর 126-এ আছে, সুতরাং মনে রাখতেও সুবিধা। ঠিক আছে, এরপরে দেখো এখানে আছে 111। 111 র্যাঙ্ক কিসের? 111 র্যাঙ্ক হচ্ছে হাঙ্গার ইন্ডেক্স। ভারতবর্ষ হাঙ্গার ইন্ডেক্সে 111। আমি কিভাবে মনে রাখতে বলেছিলাম? দেখো, হাঙ্গার যখন তোমার খিদে থাকে তখন তুমি কি হবে, যে খুব হাঙ্গার
যার অবস্থা মানে যে খেতে পায় না, হাঙ্গার ইন্ডেক্স মানে কি, ক্ষুধার্ত, তাই না? যে খেতে পায় না সে রোগা হয়ে যাবে। আর 1 থেকে 10-এর মধ্যে সব থেকে রোগার সংখ্যা দেখো 1, তাহলে 3টে 1 বসিয়ে দেবে, দেখবে হাঙ্গার ইন্ডেক্স পেয়ে যাবে। এইভাবে একটু মাথায় জাস্ট মনে রেখে দেবে, ঠিক আছে? নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের প্রথম কোথায় ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো? খুব ইম্পর্টেন্ট, সেটা কোথায়? সেটা হচ্ছে আমার শহর কলকাতা, তাই না? দেখো, এই যে ফ্রেঞ্চ, এখানে এই ফিল্ম জগতে একটা বিখ্যাত ফেস্টিভ্যাল হয়, সেটা কি? সেটা হচ্ছে কান ফেস্টিভ্যাল। এটা কিন্তু পরীক্ষায় আসে 2018 সালের সাব ইন্সপেক্টর পরীক্ষায় কিন্তু এটা এসেছিল যে কান ফেস্টিভ্যাল কোন দেশে অনুষ্ঠিত হয়। আমি সহজে মনে রাখার জন্য বলি, তোমরা মনে রাখবে কান ফান। আমরা বলি না কথায় কথায় বিভিন্ন মানে কাঠ কুঠো, তার মানে এভাবে জুড়ে দিই না বহু কথা, তেমনি তোমরা কান ফান এরা মনে রেখে দেবে, কান ফান। ঠিক আছে? ফান মানে এখান থেকে ফ্রান্স মনে রেখে দেবে। বোঝা গেল? এবছর কলকাতা বইমেলা হয়েছে। তোমরা কমেন্ট বক্সে লিখবে কততম কলকাতা বইমেলা এবছর হয়েছে, এবং কলকাতা বইমেলার কোন কান্ট্রিটা থিম ছিল, সেটা হচ্ছে উত্তরাখণ্ড, বলছি সরি, ইউকে, তাই না? ইউনাইটেড কিংডম ছিল থিম। ঠিক আছে, বাকি অপশানগুলো নিয়েও চলো একটু খেলা যাক। এখানে মুম্বাই আছে, আমি সব কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্ট যা যা ঘটে গেছে সেগুলো আমি রিভাইজ দিয়ে দিই অপশানগুলো দিয়ে, ঠিক আছে? মুম্বাই এখানে আছে। মুম্বাইয়ে যে সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন আছে বা এসিও, তাদের যে ফিল্ম ফেস্টিভ্যাল সেটা কিন্তু কোথায় অনুষ্ঠিত হয়েছে? মুম্বাইতে। ঠিক আছে, এরপর দেখো অপশান আছে চেন্নাই। চেন্নাইয়ে সম্প্রতি কি হয়ে গেল? খেলো ইন্ডিয়া ইউথ গেম। ঠিক আছে, খেলো ইন্ডিয়া ইউথ গেমের 13তম সংস্করণ কোথায় হয়ে গেল? চেন্নাইতে হয়ে গেল। যার ম্যাসকট কি ছিল? ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এটা কোনো না কোনো পরীক্ষায় আসবেই। ম্যাসকট কি ছিল? স্নো লেপার্ড, যেটা হিন্দিতে বলে হিম তেন্দুয়া, স্নো লেপার্ড। ঠিক আছে, মাথায় রাখবে। এখানে দেখো মহারাষ্ট্র আছে। এই যে খেলো ইন্ডিয়া ইউথ গেম হলো, তার মধ্যে সব থেকে বেশি মেডেল পেয়েছে কারা? মহারাষ্ট্র। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, এরা ফার্স্ট পজিশনে আছে। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে, সম্প্রতি নরেন্দ্র মোদী আসামে কোন বীরের মূর্তি উদ্বোধন করেছে? ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কে হবে? অপশান ডি, লাচিত বরফুকান। ঠিক আছে, লাচিত বরফুকান। এই লাচিত বরফুকান কেন বিখ্যাত? আসামে যে মুঘল অ্যাটাক হয়েছিল, আসামে যে মুঘল অ্যাটাক হয়েছিল সেই মুঘল বাহিনীকে প্রতিহত করেছিল কে? লাচিত বরফুকান। ঠিক আছে, আসামের কিন্তু ইনি খুব মানে আমাদের পশ্চিমবঙ্গে যেমন আমরা নেতাজিকে মানি, তাই না? উড়িষ্যায় যেমন গোপবন্ধু মানে ওদের গোপী চাঁদ বলে কিছু একটা আছে, তাই না? তো এরা তাকে যেমন মানে, ঠিক আছে, তেমনি যেমন আমাদের ঝাড়খণ্ডের লোকরা বিরসা মুন্ডাকে মানে, তেমনি আসামের লোকরা কিন্তু লাচিত বরফুকানকেও কিন্তু মানে। ঠিক আছে, ভীষণ মানে, তাই ওখানেই ওটা অনুষ্ঠিত হয়েছে, মাথায় রাখবে। ঠিক আছে, বাকি অপশানগুলো নিয়ে একটু খেলা যাক। বাকি অপশানে কি বলছে? রামানুচার্য। রামানুচার্য, ঠিক আছে, এই রামানুচার্যের একটা মানে তেলেঙ্গানায় এনার একটা মূর্তি করা হয়েছে, সেই মূর্তিটার নাম কি হয়েছে? স্ট্যাচু অফ ইকুয়ালিটি। স্ট্যাচু অফ ইকুয়ালিটি, এটা কোথায় হয়েছে? এটা তেলেঙ্গানায় হয়েছে। স্ট্যাচুগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখন বড় বড় স্ট্যাচু করা হচ্ছে সবাই। তো রামানুচার্যের স্ট্যাচু হচ্ছে স্ট্যাচু অফ ইকুয়ালিটি, যেটা কিন্তু তেলেঙ্গানায় আছে। তারপর দেখো বাবা সাহেব আম্বেদকর অপশানে আছে। আম্বেদকরের স্ট্যাচুর নাম কি? স্ট্যাচু অফ নলেজ। ইনি খুব নলেজেবল মানুষ ছিল, তাই না? ইনি প্রচণ্ড নলেজেবল মানুষ ছিল। স্ট্যাচু অফ নলেজ। তো এনার মূর্তি কোথায় করা হয়েছে? মহারাষ্ট্রে করা হয়েছে, স্ট্যাচু অফ নলেজ তার নাম দেওয়া হয়েছে, আম্বেদকরের মূর্তি। এখানে দেখো আদি শঙ্করাচার্য। ঠিক আছে, হিন্দিতে বলে আদি শঙ্করাচার্য। তোমরা সবাই জানো ইনি অদ্বৈতবাদ বা ওয়াননেসের কথা বলতেন, তাই না? ওয়াননেস, অদ্বৈতবাদ। তাহলে এনার মূর্তির নাম কি দেওয়া হয়েছে? স্ট্যাচু অফ ওয়াননেস। ঠিক আছে, এটা কোথায় করা হয়েছে? এটা করা হয়েছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, প্রত্যেকটা মূর্তি আমি এখানে দিয়ে দিলাম, খুব ইম্পর্টেন্ট, তোমরা মাথায় রাখবে। তোমরা বলবে স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি কার মূর্তি এবং সেটি কোথায় আছে? ঠিক আছে, এটা তোমরা কমেন্ট বক্সে লিখবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে, সম্প্রতি 2024 সালে ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে জয়ী ওমেন টিম কোনটি? এটা কি হবে?
আমাদের ভারতীয় মহিলারা জিতে এসছে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু খেলার দিক থেকে কিন্তু মহিলারা যখন টপ করে না কোনো কিছুতে, সেটা সবসময় ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, তো বাকি অপশানগুলো নিয়ে চলো একটু খেলা যাক। চীন। চীন সম্প্রতি এই যে, এটা মেন্স টিম আমি লিখে দিচ্ছি, তার কারণ কি, এই যে এশিয়া টিম, মানে এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে মহিলাদের দিক থেকে জিতেছে কে, ভারত। আর পুরুষদের দিক থেকে জিতেছে কারা, চীনের মেন টিম। ঠিক আছে, মানে চীনের পুরুষ বিভাগ যে টিমটা আছে সেটা কিন্তু জিতেছে, মাথায় রাখবে। নেক্সট আছে দেখো নেদারল্যান্ড। নেদারল্যান্ড কি করেছে, হকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, হকি ওয়ার্ল্ড ওমেন চ্যাম্পিয়নশিপ, হকি ওয়ার্ল্ড ওমেন চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, সেখানে কারা জিতছে, সেখানে জিতছে নেদারল্যান্ড। আর এখানে আছে বেলারুস। এই বেলারুসটা আমি কেন দিয়েছি, এই বেলারুসে একজন বিখ্যাত লং টেনিস যে খেলোয়াড়, তার বাড়ি, মহিলা খেলোয়াড়, তার নাম কি, তার নাম হচ্ছে আরিয়ানা সাবলেঙ্কা। ইনি এখন কিন্তু মহিলাদের দিকে, মানে মহিলাদের যে লং টেনিস খেলা হয়, এনার নামটা খুব শোনা যায়। কি হচ্ছে, আরিয়ানা সাবলেঙ্কা। ঠিক আছে, ইনি ইনস্টাগ্রামেতেও খুব রিল টিল বানায়, তাই না। আরিয়ানা সাবলেঙ্কা সম্প্রতি যে, মানে অস্ট্রেলিয়া ওপেন হয়েছে, সেই অস্ট্রেলিয়া ওপেনে মহিলাদের দিক থেকে জিতেছে কে, আরিয়ানা সাবলেঙ্কা। আগের বছরেও কিন্তু অস্ট্রেলিয়া ওপেনে কিন্তু ইনি জিতেছিলেন। ঠিক আছে, এছাড়াও আর একটা নাম আমি বলে দিই, ইতালিতে যার বাড়ি, তার নাম কি, তার নাম হচ্ছে জান্নিক সিন্নার। তার নাম হচ্ছে কি, জান্নিক সিন্নার, জান্নিক সিন্নার। ঠিক আছে, দুটোই দেখবে দন্তের ন দন্তের ন আছে, তাই না। জান্নিক সিন্নার, এনার ইতালিতে বাড়ি, ইনিও কিন্তু পুরুষ বিভাগে অস্ট্রেলিয়া ওপেন জিতেছে। এই নামগুলো এখন একটু মনে রাখতে হবে। ঠিক আছে, নাদাল টাদালদের টাইম কিন্তু চলে যাচ্ছে, নতুনরা আসছে। ঠিক আছে, তাদের নাম একটু মনে রাখতে হবে, এবং এগুলো আগামীতে কিন্তু এরাই স্টার হতে চলেছে। ঠিক আছে, তো এই বাড়ি, সব থেকে বড় কথা, বিশেষত পুলিশের পরীক্ষায় এদের কিন্তু বাড়ি জিজ্ঞাসা করে, রজার ফেডারারের বাড়ি কোথায়, নাদালের বাড়ি কোথায়, জোকোভিচের বাড়ি কোথায়। তো ওইগুলো তোমরা সবাই জানো। এই নতুন যারা উঠছে তাদেরও কিন্তু কোথায়, মানে তাদের দেশ কোনটা, সেটা কিন্তু তোমাদের জানতে হবে। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে, সম্প্রতি কোথায় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম অনুষ্ঠিত হলো। খুব ইম্পর্টেন্ট, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, এটা কোথায় হলো, গুয়াহাটি। ঠিক আছে, আমি এক্ষুনি বললাম খেলো ইন্ডিয়া ইউথ গেম হয়েছিল তামিলনাড়ুতে, চেন্নাইতে, তাই না। আর যদি বলে ইউনিভার্সিটি গেম, সেটা কোথায় হচ্ছে, গুয়াহাটিতে। ঠিক আছে, চলো বাকি অপশানগুলো নিয়ে খেলা যাক। চেন্নাই আছে, আমি এক্ষুনি বললাম খেলো ইন্ডিয়া ইউথ গেম হচ্ছে চেন্নাইতে। নেক্সট কি, ইউকে, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কি হচ্ছে, ন্যাশনাল গেম, আমাদের যে ন্যাশনাল গেম তার 38তম সংস্করণ কোথায় হলো, উত্তরাখণ্ডে হলো। বোঝা গেল। এখানে দেখো আছে হরিয়ানা। হরিয়ানা কি আছে, হরিয়ানা একটা খুব সুন্দর নতুন স্কিম এনেছে, তার নাম কি, তার নাম হচ্ছে বন মিত্র স্কিম, বন মিত্র স্কিম। কেন এটা এনেছে তোমরা সবাই জানো, হরিয়ানাতে এক হচ্ছে মেয়ের সংখ্যা খুব কম, তাই না। সেক্স রেশিওতে হরিয়ানা সব থেকে কম, 877 প্রত্যেক 1000 জন পুরুষে। ঠিক তেমনই গাছের সংখ্যাও কম, মানে হরিয়ানা এমন একটা স্টেট যেখানে প্রয়োজনীয় দুটো জিনিস, নারী সংখ্যা এবং উদ্ভিদ সংখ্যা, দুটোই কিন্তু কম। তো যাই হোক, ওরা উদ্ভিদ সংখ্যা বাড়ানোর জন্য প্ল্যান করেছে বনমিত্র স্ক্যাম। তো দেখা যাক, বন স্ক্যাম নয়, সরি স্কিম। তো দেখা যাক ভবিষ্যতে এরা কি করতে পারে, তবে এর থেকেও এইটার উপরে ওদের বেশি কাজ করা উচিত, তাই না। সেক্স রেশিওটা ওদের মানে খুবই কম, ওটার উপরে অনেক বেশি কাজ করা উচিত। তো দেখা যাক, অনেক কিছু স্কিম আসছে, ভবিষ্যতে কি হয়। 8 নম্বর প্রশ্ন কি বলছে, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সম্প্রতি যোগদান করা 119তম দেশ কোনটি। এই যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, ঠিক আছে, এর সব থেকে মানে ইম্পর্টেন্ট জিনিস কি জানো, এটার একটা ইন্টারন্যাশনাল সংস্থা যার হেডকোয়ার্টার কিন্তু ভারত। ঠিক আছে, ইন্টারন্যাশনাল সংস্থার হেডকোয়ার্টার ভারত, এটা কিন্তু খুব গর্বের ব্যাপার। বুঝতে পারলে, যার এখন মেম্বার সংখ্যা কত হলো, 119। আর এই 119তম দেশ কে হলো, মাল্টা। ঠিক আছে, এটা হবে মাল্টা, মান্টো হয়ে গেছে, মাল্টা। বোঝা গেল, ইউরোপের একটা দেশ, মাল্টা, মাথায় রাখবে। ঠিক আছে, ভারত তো বললাম এর হেডকোয়ার্টার, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার হলো ভারত, ভারতের গুরুগ্রামে,
গুরুগ্রামের, ঠিক আছে, যেটা হিন্দিতে গুরগাঁও বলে, তাই না? নেক্সট হচ্ছে কি সাউথ সুদান। সাউথ সুদান খুব ইম্পর্টেন্ট, কেন বলো তো? তার কারণ তোমরা সবাই জানো ইউএনও এর এখন মেম্বার সংখ্যা কত? 193টা। এই 193তম মেম্বার হচ্ছে সাউথ সুদান। বোঝা গেল? এখানে আছে দেখো অপশান ডিতে ইজিপ্ট। চলো এখানে নিয়েও খেলি। ইজিপ্ট সম্প্রতি একটা ইন্টারন্যাশনাল সংস্থার মানে মেম্বার হয়েছে। সেই ইন্টারন্যাশনাল সংস্থার নাম কি? ব্রিক্স। ঠিক আছে, ব্রিক্সে আগে 5জন মেম্বার ছিল, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, তাই না? এই 5জনের সঙ্গে আরও 5জন সম্প্রতি যোগ দিচ্ছে। তাদের ম্যাক্সিমামেরই নাম হচ্ছে ই দিয়ে, সব কটার নামই হচ্ছে ই দিয়ে। দেখো আমি বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। দেখো ই দিয়ে একটা তো হলো ইজিপ্ট, তারপর দেখো ইথিওপিয়া, তারপর দেখো ইরান, তারপরে দেখো ইউএই, আর তার সাথে সাউথ মানে সাউথ নয় সৌদি আরব। ঠিক আছে, তাহলে কিভাবে মনে রাখবে? 4টেই ই দিয়ে আর একটা হচ্ছে সৌদি আরব। তাহলে বর্তমানে ব্রিক্সের মেম্বার সংখ্যা কত হয়ে গেল? 10জন মাথায় রাখবে। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল সংস্থা তার সম্প্রতি মেম্বার হচ্ছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করি যতটা ট্রিকের মাধ্যমে হোক বা ইজিলি হোক তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে? টি-20 ক্রিকেটে দ্রুততম 10,000 রান করলেন কে? এটা কিন্তু সবাই অনেকে বিরাট কোহলি মেরে দেবে, এটা কিন্তু বিরাট কোহলি নয়, এটা হবে কে? বাবর আজম, তাই না? এখানে দেখো আমি দুটো নাম দিয়েছি, একটা হচ্ছে কুশল মোল্লা আর একটা হচ্ছে দীপেন্দ্র সিং আইরি। এটা অ্যাকচুয়ালি মোল্লা নয়, কুশল মাল্লা হবে। ঠিক আছে, তো এই দুটো আমি নাম কেন দিয়েছি? এই দুজনই হচ্ছে নেপালের প্লেয়ার। এরা এশিয়ান গেমসে যে ক্রিকেট খেলা হয়েছিল সেখানে রিভলিউশন এনে নিয়েছে। তার কারণ কি? এই কুশল মাল্লা এ নাকি টি-20 খেলায় 34 বলে 100 রান করে দিয়েছে। টি-20তে এটা কিন্তু রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড। ঠিক আছে, এই রেকর্ডটা তাও ভাঙা যেতে পারে, কিন্তু এই দীপেন্দ্র সিং যা করেছে তার সিং দিয়ে, দীপেন্দ্র সিং আইরি, এ ভয়ঙ্কর একটা কাজ করে দিয়েছে। এ নাকি 9 বলে 50 রান করে দিয়েছে, ভাবতে পারছো? তো 9 বলে 50 রান করে দিয়েছে, এর থেকে তো আর কমে কেউ করতে পারবে না। 9 বলেতে 50 রান হয়ে গেছে মানে একদম পারফেক্ট একটা সিল মেরে দিয়েছে, এর থেকে কমে কেউ আর করতে পারবে না। বোঝা গেল? তো যাই হোক, দীপেন্দ্র সিং আইরি 9 বলে 50 রান করে দিয়েছে। শুধু তাই নয়, এই পুরো নেপাল টিম ওই ম্যাচটাতেই টি-20 খেলাতে 300 রান করে দিয়েছে। টি-20 খেলাতে 300 রান, ঠিক আছে? এটা ওয়ার্ল্ড রেকর্ড। এগুলো এগুলো ভাঙা কিন্তু খুব ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। বোঝা গেল? যে মনে মনে হচ্ছে সে আমাদের পাড়া গলি ক্রিকেটের মতো রান হয়েছে আর কি। যাই হোক, নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে? সম্প্রতি কে প্রথম মহিলা হিসাবে জেডি বিড়লা অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেল? এটা কে হবে? অপশান এ অদিতি সেনদে। ঠিক আছে, অদিতি সেনদে কি পাচ্ছে? জেডি বিড়লা অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড। ঠিক আছে, একটা মাথায় রাখবে, এটা কিন্তু প্রথম মহিলা, এর আগে কিন্তু কেউ জেডি বিড়লা অ্যাওয়ার্ড কোনো মানে মহিলা পায়নি, সুতরাং ভীষণ ইম্পর্টেন্ট। এখানে বাকি অপশানগুলো দেখো, ফতেমা বিবি, মিসলেনিয়াসের জন্য এগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়, এগুলো স্ট্যাটিক মানে স্ট্যাটিক জিকে আর কি। এটা কি বলছে? ফতেমা বিবি, ইনি হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। ঠিক আছে, তার নাম কি? তার নাম হয়ে গেল ফতেমা বিবি। ঠিক আছে, দেখো এখানে অরুন্ধতী রায়, ইনিও প্রথম মহিলা হিসাবে বুকার পুরস্কার পান। প্রথম মহিলা হিসাবে বুকার পুরস্কার পানকে অরুন্ধতী রায়। সরি, মহিলা হিসাবে নয়, ভারতীয় মহিলা হিসাবে। ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান হু রিসিভড বুকার অ্যাওয়ার্ড। বুঝতে পারলে? তারপরে এখানে আছে দেখো কাদম্বরী গঙ্গোপাধ্যায়, ইনি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে প্রথম গ্র্যাজুয়েট মহিলা হিসাবে। ঠিক আছে, অ্যাজ এ ফিমেল বা অ্যাজ এ ওম্যান ইনি হচ্ছে প্রথম মহিলা গ্র্যাজুয়েট ক্যালকাটা ইউনিভার্সিটি। বোঝা গেল? এগুলো একটু ইম্পর্টেন্ট, বিশেষত মিসলেনিয়াস পরীক্ষার জন্য, তাই জন্যই আমি এগুলো অপশানে রেখে দিচ্ছি। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন ফ্যাক্টরি কোথায় হতে চলেছে? এটা কোথায় হবে? এটা হবে অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ অপশান বি। বাকি অপশানগুলো নিয়ে চলো একটু খেলা যাক। প্রথমে আছে দেখো ছত্তিশগড়। ছত্তিশগড়ে একটা জায়গা আছে, তার নাম কি? তার নাম হচ্ছে তোতা পানি, অনেকে তাতা পানিও বলে।
যাই হোক, এখানে কি হচ্ছে, এখানে ভারতের বৃহত্তম ভূতাপ শক্তি কেন্দ্র আছে। ঠিক আছে, ভারতের বৃহত্তম ভূতাপ শক্তি কেন্দ্র কোথায় আছে? ছত্তিশগড়ের তাতাপানিতে। ঠিক আছে, নেক্সট চলো তামিলনাড়ু। তামিলনাড়ুতে তামিলনাড়ুতে কি আছে? মুপান্ডাল বলে একটা জায়গা আছে, তাই না? খুব ইম্পর্টেন্ট। এখানে কি হয়? ভারতের বৃহত্তম বায়ু শক্তি কেন্দ্র। ঠিক আছে, ভারতের বৃহত্তম বায়ু শক্তি কেন্দ্র। নেক্সট আছে কি? দেখো রাজস্থান। রাজস্থানে ভাদলা। ঠিক আছে, এটা কি হচ্ছে? বৃহত্তম সৌরশক্তি কেন্দ্র। বৃহত্তম সৌরশক্তি কেন্দ্র কি হচ্ছে? ভাদলা, সেটা রাজস্থানে। আমি সবকটাই দেখো অচিরাচরিত শক্তির যে মেন জায়গা সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো এগুলো একটু মাথায় রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 12 নাম্বার ও আজকে শেষ প্রশ্ন কি বলছে? নীরাজ চোপড়া, দ্য ম্যান হু মেড হিস্ট্রি, এই শিরোনামে বইটা কে লিখছেন? এটা হবে এস এস রাজীব। ঠিক আছে, অবশ্যই নীরাজ চোপড়া তো হিস্ট্রি লিখেছে, তাই না, আমাদের গোল্ডেন বয়। তো যাই হোক, চলো বাকি অপশনগুলো নিয়ে একটু খেলা যাক। অমিতাভ ঘোষ বিখ্যাত এক লেখক, তিনি সম্প্রতি একটা খুব গুরুত্বপূর্ণ বই লিখেছে, তার নাম কি? স্মোক অ্যান্ড অ্যাসেস। ঠিক আছে, এটা কে লিখছেন? অমিতাভ ঘোষ। তোমরা সবাই বরিয়া মজুমদারকে চেনো, তাই না? ইনি হচ্ছে কি, ইনি হচ্ছে স্পোর্টস জার্নালিস্ট, তাই না? ইনি সচিনের যে 50তম জন্মদিন গেল, সেই সচিনের 50তম জন্মদিনে উনি একটা বই লিখলেন, তার নাম কি? সচিন @50, তাই না? আর সচিনের যদি আত্মজীবনী বলি, সেটার নাম কি? প্লেইং উইথ মাই ওয়ে, তাই না? প্লেইং উইথ মাই ওয়ে। ঠিক আছে, সচিনের আত্মজীবনী। এখানে দেখো নি রাজা চৌধুরী আছে, এটা কিন্তু নীরাজ চোপড়া নয়, নি রাজা চৌধুরী। ইনি কি লিখছেন? ইনি সম্প্রতি একটা বই লিখছেন, হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড। নি রাজা চৌধুরী লিখছেন হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড, খুবই ইম্পর্টেন্ট বই। ঠিক আছে, সম্প্রতি মুরলীধরন তার যে আত্মজীবনী সেটাও লিখেছেন 800 নামকরণে। ঠিক আছে, তো এগুলো একটু মাথায় রাখবে। আমি চেষ্টা করি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্ট্যাটিক জিকে বা অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স ঢুকিয়ে জিনিসগুলোকে কম্প্যাক্ট করার বা ইম্প্যাক্টফুল করার। ঠিক আছে, যাতে তোমাদের কি হয়, শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স নয়, তার সাথে স্ট্যাটিক জিকে বা পুরনো যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো একটু রিভিশন হতে হতে যায়, যাতে মাথায় ফিক্স হয়ে বসে যায়। তো তোমরা অবশ্যই যে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের এই সিরিজটা কেমন লাগছে। ঠিক আছে, আর যদি একটু নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে একটু সাবস্ক্রাইবটা করে নিও। ঠিক আছে, আমার চ্যানেলটা একটু ছোট চ্যানেল, একটু বাড়লে আর কি মোটিভেশনও পাওয়া যায়। তো যাই হোক, দেখা হবে পরের ভিডিও। স্টে টিউন অ্যান্ড বাই।